আজকে চলে এসেছি অ্যানিমিয়ার 7th পার্ট নিয়ে, যেখানে আমি বোঝাবো থ্যালাসেমিয়া সম্পর্কে। থ্যালাসেমিয়া হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, যেটা বংশ পরম্পরা হয়, অর্থাৎ বাবার থাকলে তার বাচ্চারও হবে। তাই এটা মেনলি হয় জেনেটিক ডিসঅর্ডার, এবং এটা জিনের মিউটেশন বা ডিলিশনের কারণে হয়। ঠিক আছে? তো এটা কী জিনিস চলো দেখি। তো থ্যালাসেমিয়া বোঝার আগে আমাকে বুঝতে হবে আমাদের শরীরে হিমোগ্লোবিন কত প্রকার থাকে এবং সেগুলো কী কী। তো হিমোগ্লোবিন মেনলি থাকে 3 প্রকার। হিমোগ্লোবিন মেনলি থাকে 3 প্রকার, যার মধ্যে একটা হচ্ছে হিমোগ্লোবিন এ, যাকে আমরা অ্যাডাল্ট হিমোগ্লোবিন বলি। হিমোগ্লোবিন এফ, যেটা হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন A2। ঠিক আছে? হিমোগ্লোবিন এর ক্ষেত্রে দুটো আলফা দুটো আলফা এবং দুটো বিটা চেন থাকে। ঠিক আছে? হিমোগ্লোবিন এফ এর ক্ষেত্রে দুটো আলফা এবং দুটো গামা চেন থাকে, গামা গ্লোবিন চেন থাকে। আর হিমোগ্লোবিন A2 এর ক্ষেত্রে দুটো আলফা এবং দুটো ডেল্টা চেন থাকে। ঠিক আছে? হিমোগ্লোবিন এর ক্ষেত্রে দুটো আলফা দুটো বিটা, হিমোগ্লোবিন এফ এর ক্ষেত্রে দুটো আলফা দুটো গামা, এবং হিমোগ্লোবিন A2 এর ক্ষেত্রে দুটো আলফা দুটো ডেল্টা গ্লোবিন চেন থাকে। ঠিক আছে? এটা হচ্ছে 3 ধরনের হিমোগ্লোবিন, যেটা মেজরলি আমাদের শরীরে দেখা যায়। যার মধ্যে হিমোগ্লোবিন এটা হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এফটা হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন এটা ম্যাক্সিমাম অ্যাডাল্ট শরীরে ম্যাক্সিমামটা হিমোগ্লোবিন এ থাকে, যেটা হচ্ছে 95 to 98%। আর অ্যাডাল্টের ক্ষেত্রে হিমোগ্লোবিন এফটা খুবই কম থাকে, প্রায়। ঠিক আছে? আর হিমোগ্লোবিন A2টা থাকে লেস দ্যান 3.5%। ঠিক আছে? এই হচ্ছে আমাদের শরীরে 3 রকম হিমোগ্লোবিন থাকে। এরপর হিমোগ্লোবিনোপ্যাথি। হিমোগ্লোবিনোপ্যাথি কী জিনিস? হিমোগ্লোবিনোপ্যাথি হচ্ছে একটা প্যাথোজেনেসিস বা ডিজিজ, যেটা কিনা যদি আমাদের শরীরে কোনো রকম কোনো হিমোগ্লোবিন তৈরিতে কোনো কারণে যদি হিমোগ্লোবিন তৈরিতে কোনো রকম কোনো প্রবলেম হয় বা অ্যাবনর্মালিটি দেখা যায়, তাকে আমরা হিমোগ্লোবিনোপ্যাথি বলি। ঠিক আছে? অ্যাবনর্মালিটি ইন হিমোগ্লোবিন সিনথেসিস। ওকে? অর্থাৎ হিমোগ্লোবিন তৈরিতে কোনো রকম কোনো প্রবলেম দেখা দিলে তাকে আমরা হিমোগ্লোবিনোপ্যাথি বলি। ঠিক আছে? এবার হিমোগ্লোবিনোপ্যাথিটা হচ্ছে 2 রকম, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। ঠিক আছে? কোয়ালিটেটিভ কী জিনিস? কোয়ালিটেটিভ হচ্ছে যদি হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তৈরিতে কোনো রকম যদি কোনো প্রবলেম হয়, তাকে আমরা কোয়ালিটেটিভ বলি। ঠিক আছে? হিমোগ্লোবিন স্ট্রাকচারের তৈরিতে কোনো রকম কোনো প্রবলেম হলে তাকে কোয়ালিটেটিভ বলি। আর কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে হিমোগ্লোবিন সংখ্যাই কমে গেলে। অর্থাৎ ধরো সাপোজ আমাদের শরীরে ধরে নাও যে 100টা হিমোগ্লোবিন দরকার। ঠিক আছে? এবার 100টার জায়গায় যদি 50টা তৈরি হয়, তাকে আমরা কোয়ান্টিটেটিভ ডিফেক্ট বলছি। ঠিক আছে? এবার কোয়ালিটেটিভ ডিফেক্ট এখানে দেখো কি লেখা আছে, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি ইন হিমোগ্লোবিন সিনথেসিস। কোয়ালিটেটিভ হিমোগ্লোবিনোপ্যাথির এক্সাম্পল কি? সিকেল সেল অ্যানিমিয়া। এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। কোয়ালিটেটিভ হিমোগ্লোবিনোপ্যাথির উদাহরণ কি? সিকেল সেল অ্যানিমিয়া। ঠিক আছে? এবার এখানে কোয়ান্টিটেটিভ কি বলছে? কোয়ান্টিটেটিভ ডিক্রিজ ইন গ্লোবিন চেন সিনথেসিস, অর্থাৎ গ্লোবিন চেন সিনথেসিসে যদি ডিক্রিজ হয়ে যায়, হিমোগ্লোবিন ডিক্রিজ হয়ে যাবে সেক্ষেত্রে। যার এক্সাম্পল হচ্ছে থ্যালাসেমিয়া। ঠিক আছে? অর্থাৎ কোয়ান্টিটেটিভ হিমোগ্লোবিনোপ্যাথির এক্সাম্পল কি? থ্যালাসেমিয়া। এখানে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, এগুলো দেখে নিতে হবে। হিমোগ্লোবিন কম্প্রাইজ 2 আলফা চেন অ্যান্ড 2 বিটা চেন, যেটা আগেই বললাম। 2 আলফা চেন 2 বিটা চেন কোন হিমোগ্লোবিনের ক্ষেত্রে থাকে? হিমোগ্লোবিন এ, অর্থাৎ অ্যাডাল্ট হিমোগ্লোবিনের ক্ষেত্রে থাকে 2 আলফা অ্যান্ড 2 বিটা চেন। এবার 2 আলফা চেন আর বিটা চেন, এই দুটো চেন দুটো আলাদা আলাদা ক্রোমোজোমে উপস্থিত থাকে। ঠিক আছে? কি বললাম? যে আলফা চেন আর বিটা চেন তৈরি হয় হিমোগ্লোবিন। সেই সেই আলফা চেন আর বিটা চেন দুটো আলাদা আলাদা ক্রোমোজোমে থাকে। ঠিক আছে? এখানে কি বলেছে? হিমোগ্লোবিন কম্প্রাইজ 2 আলফা চেন অ্যান্ড 2 বিটা চেন, ইচ বিটা চেন আর কোডেড বাই 2 গ্লোবিন জিন। অর্থাৎ আলফা চেন আর বিটা চেনের যে জিন, ঠিক আছে, আলফা চেন আর বিটা চেনের যে জিন, সেই জিন দুটো আলাদা আলাদা ক্রোমোজোমে উপস্থিত থাকে। বিটা চেনের জন্য যে গ্লোবিন জিন, সেটা লোকেট করে কোথায়? ক্রোমোজোম নাম্বার 11। অর্থাৎ ক্রোমোজোম নাম্বার 11-এ বিটা চেন তৈরির জন্য যে জিন দরকার হয়, সেই জিন উপস্থিত থাকে। ঠিক আছে? আর ক্রোমোজোম নাম্বার 16-তে আলফা চেন তৈরির জন্য যে জিন দরকার হয়, সেই জিন উপস্থিত থাকে ক্রোমোজোম নাম্বার 16-তে। ঠিক আছে? তাহলে বিটা চেনের জন্য যে জিন থাকে সেটা 11 নম্বর ক্রোমোজোমে, আর আলফা চেনের জন্য থাকে 16 নম্বর ক্রোমোজোমে। বোঝা গেল? এবার চলো থ্যালাসেমিয়াতে ঢুকি। থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া কী জিনিস? থ্যালাসেমিয়া হচ্ছে একটা হেরিডিটারি ডিসঅর্ডার, যেটা আগেই বললাম। এটা একটা বংশগত রোগ, যেখানে রিডিউস সিনথেসিস অফ ওয়ান অর মোর গ্লোবিন পলিপেপটাইড চেন। এটাই তো বললাম যে আমাদের শরীরে থাকে কি? আলফা আর বিটা গ্লোবিন চেন উপস্থিত থাকে, তাই তো? এবার এই আলফা আর বিটা গ্লোবিন চেন যদি সিনথেসিস কমে যায়, তখন আমাদের শরীরে থ্যালাসেমিয়া দেখা যায়। ঠিক আছে? টোটাল আমাদের শরীরে 23 পেয়ার ক্রোমোজোম সংখ্যা দেখা যায়, বা 46 ক্রোমোজোম সংখ্যা দেখা যায়। ঠিক আছে? এবার আমি কি বললাম? যে 16 নম্বর ক্রোমোজোমে আলফা চেন দেখা যায়। ধরো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, দুটোই 16 নম্বর ক্রোমোজোম। এবার 16 নম্বর ক্রোমোজোমে দুটো আলফা চেন দেখা যাবে, এই 16 নম্বর ক্রোমোজোমে দুটো আলফা চেন দেখা যাবে।
ঠিক আছে, অর্থাৎ 4টে আলফা চেন উপস্থিত থাকবে আমাদের বডিতে। ঠিক আছে, এবার এই আলফা চেন বা বিটা চেন যেটা উপস্থিত থাকে, বিটা চেন এর যদি সিনথেসিস কমে যায় তখন আমাদের শরীরে থ্যালাসেমিয়া দেখা যায়। ঠিক আছে, তো চলো দেখি টাইপস অফ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াকে ক ভাগে ভাগ করা হয়? থ্যালাসেমিয়াকে মেনলি দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে, যদি আলফা চেন কমে যায়, ক্রোমোজোমে আলফা জিনের যদি কোনো প্রবলেম হয় এবং আলফা চেন কমে যায়, সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া দেখা যাবে, এবং বিটা জিনের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়া দেখা যাবে। ঠিক আছে, এবার চলো আলফা থ্যালাসেমিয়া কী জিনিস দেখি। আলফা থ্যালাসেমিয়া হচ্ছে অ্যাবসেন্ট অর রিডিউস সিনথেসিস অফ আলফা গ্লোবিন চেন। এটাই বললাম যে আলফা জিনের যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, এর কারণে যদি আলফা গ্লোবিন চেন সিনথেসিস রিডিউস হয়ে যায়, কমে যায়, সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া দেখা যাবে। ঠিক আছে, এবার বেসড অন নাম্বার অফ ডিসফাংশনাল আলফা জিন, অর্থাৎ টোটাল আমাদের শরীরে কটা আলফা জিন আছে বললাম? 4টে। 16 নম্বর ক্রোমোজোম, দুটো 16 নম্বর ক্রোমোজোম, দুটো 16 নম্বর ক্রোমোজোমে দুটো দুটো করে 4টে আলফা জিন দেখা যায়। এবার এই আলফা জিন কটা আলফা জিনের প্রবলেম হয়েছে তার উপর বেস করে আলফা থ্যালাসেমিয়াকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা আলফা থ্যালাসেমিয়া ট্রেট, হিমোগ্লোবিন এইচ ডিজিজ আর হিমোগ্লোবিন বার্ট বা হাইড্রপস ফিটালিস। ঠিক আছে, এগুলো কী জিনিস চলো দেখি। আলফা থ্যালাসেমিয়া ট্রেট বা মাইনর বলা হয়, যেক্ষেত্রে টোটাল আমাদের শরীরে 16 নম্বর ক্রোমোজোম, ধরো এই দুটো 16 নম্বর ক্রোমোজোমের ক্ষেত্রে ধরো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, টোটাল 4টে আলফা জিন আছে, এবং 4টে আলফা জিনের মধ্যে যদি যে কোনো একটা বা দুটো যদি আলফা জিন ডিসফাংশন হয়ে যায় বা ডিলিট হয়ে যায় এবং কাজ করা যদি বন্ধ করে দেয়, কি বললাম, যদি একটা বা দুটো হিমোগ্লোবিন জিন আলফা জিন যদি সিনথেসিস কমে যায় বা যদি ডিসফাংশনাল হয়ে যায়, সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া ট্রেট দেখা যাবে। ওকে, কি বলছে, 1 or 2 আলফা জিন আর ডিলিটেড অর ডিসফাংশনাল, যদি একটা বা দুটো জিন যদি ডিসফাংশনাল হয়ে যায়, সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া ট্রেট দেখা যাবে। মেজরিটি অফ দ্য পেশেন্ট আর অ্যাসিমটোমেটিক, এই ক্ষেত্রে সেভাবে কোনো এফেক্ট পড়বে না, পেশেন্ট হয়তো বুঝতেও পারবে না যে কোনো প্রবলেম হয়েছে কিনা, এক্ষেত্রে কোনো রকম সিমটমসও দেখা যাবে না, এবং হিমোগ্লোবিনও প্রায় নর্মালি থাকবে, নর্মাল হিমোগ্লোবিন শরীরে উপস্থিত থাকবে। ঠিক আছে, এর হচ্ছে হিমোগ্লোবিন এইচ ডিজিজ। হিমোগ্লোবিন এইচ ডিজিজ হচ্ছে যদি 3টে আলফা গ্লোবিন জিন ডিলিশন বা ডিসফাংশন হয়ে যায়। কটা বললাম? 3টে। আলফা থ্যালাসেমিয়া ট্রেটের ক্ষেত্রে কি হচ্ছিল, একটা বা দুটো যদি ডিলিশন হয়ে যায় বা ডিসফাংশনাল হয়ে যায়, সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া ট্রেট দেখা যাবে। এবং হিমোগ্লোবিন এইচ ডিজিজের ক্ষেত্রে যদি 3টে আলফা গ্লোবিন জিন ডিসফাংশনাল হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে হিমোগ্লোবিন এইচ ডিজিজ দেখা যায়। ঠিক আছে, ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন অফ 3 আলফা জিন, 3টে যদি ডিসফাংশনাল হয়ে যায়, ঠিক আছে, এক্ষেত্রে হিমোগ্লোবিন কমে যাবে নর্মালের থেকে, এবং সেটা খুব একটা অত বেশি কমবে না, হিমোগ্লোবিন মোটামুটি 7 থেকে 11 গ্রাম পার ডেসিলিটার থাকবে। এবং এর ক্ষেত্রে হেপাটোস্প্লিনোমেগালি দেখা যাবে। হেপাটোস্প্লিনোমেগালি কেন দেখা যাবে? যেহেতু আমাদের শরীরে হিমোগ্লোবিন সংখ্যা কমে যাবে বা আরবিসিও কমে যাবে, সেক্ষেত্রে আমাদের বডি কি চাইবে, আরবিসিকে নর্মাল রাখতে, আরবিসি যে অ্যামাউন্টটাকে নর্মাল রাখতে। ওই জন্য বোন ম্যারোতে তো ফাংশন বেড়ে যাবেই, হিমোগ্লোবিন তৈরি হওয়া বেড়ে যাবে, আরবিসি তৈরি হওয়া বেড়ে যাবে, তাকে তাছাড়াও কী হবে, স্প্লিন এবং লিভার, এই দুটোতেও তখন আরবিসি তৈরি হওয়া বা হিমোগ্লোবিন তৈরি হওয়া শুরু হয়ে যাবে, এবং যেহেতু তৈরি হওয়া শুরু হয়ে যাবে, ওই জন্য এখানে হেপাটোস্প্লিনোমেগালি দেখা যাবে। এছাড়াও যেহেতু হিমোগ্লোবিন ঠিকঠাকভাবে তৈরি হবে না, এবং আরবিসি একটা অ্যাবনর্মাল আরবিসি দেখা যাবে, এবং সেই অ্যাবনর্মাল আরবিসির জন্য আরবিসি 120 দিনের আগেই, অর্থাৎ ওর যে নর্মাল লাইফ স্প্যান 120 দিন, তার আগেই এর ডিস্ট্রাকশন হয়ে যাবে এবং জন্ডিস দেখা যাবে। এছাড়াও গল স্টোন দেখা যাবে, লেগ আলসার দেখা যাবে হিমোগ্লোবিন এইচ ডিজিজের ক্ষেত্রে। এবং যদি আমি সেক্ষেত্রে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করি, সেক্ষেত্রে ইলেকট্রোফোরেসিসে 4 to 10% এইচবিএইচ দেখা যাবে। এই এইচবিএইচ যে হিমোগ্লোবিনটা, এটা বেড়ে 4 to 10% হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি হাইড্রপস ফিটালিস কী জিনিস। হাইড্রপস ফিটালিস হচ্ছে অল 4 জিন আর ইনঅ্যাক্টিভেটেড, মানে 16 নম্বর ক্রোমোজোমে যে 4টে আলফা জিন উপস্থিত থাকে, সেই 4টে আলফা জিনই কী হবে, ডিলিট হয়ে যাবে বা ডিসফাংশনাল হয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে যেহেতু 4টে জিনই ডিসফাংশনাল হয়ে যাবে, ওই জন্য হিমোগ্লোবিন এ বা হিমোগ্লোবিন এফ কোনোটাই ঠিকঠাকভাবে তৈরি হতে পারবে না। ঠিক আছে, এবং ইন্ট্রা ইউটেরাইন ডেথ অ্যাট 25 to 40 উইকস অর ইমিডিয়েটলি। ঠিক আছে, আফটার বার্থ, মানে জন্মের পরে 25 to 40 সপ্তাহের মধ্যে বাচ্চার ডেথ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে হিমোগ্লোবিন বার্ট বা হাইড্রপস ফিটালিস। ওকে, তাহলে আমি আলফা থ্যালাসেমিয়া কত প্রকার বললাম? আলফা থ্যালাসেমিয়া হচ্ছে 3 প্রকার: আলফা থ্যালাসেমিয়া ট্রেট, হিমোগ্লোবিন এইচ ডিজিজ এবং হিমোগ্লোবিন বার্ট বা হাইড্রপস ফিটালিস। আলফা থ্যালাসেমিয়া ট্রেটে কী হচ্ছে, একটা বা দুটো আলফা জিন ডিলিট হয়ে যাবে বা ডিসফাংশনাল হয়ে যাবে, সেক্ষেত্রে প্রায় সবই নর্মাল থাকবে, অ্যাসিম্পটোমেটিক থাকবে। এরপর হিমোগ্লোবিন এইচের ক্ষেত্রে 3টে জিন ডিলিশন হয়ে যাবে বা ডিসফাংশনাল হয়ে যাবে, এক্ষেত্রে স্প্লিনোমেগালি, হেপাটোস্প্লিনোমেগালি, জন্ডিস, গলস্টোন এইসব দেখা যাবে, এবং হিমোগ্লোবিন এইচ বেড়ে 4 to 10% হয়ে যাবে এক্ষেত্রে যদি ইলেকট্রোফোরেসিস করা হয় হিমোগ্লোবিনের। এরপর হচ্ছে হিমোগ্লোবিন বার্ট বা হাইড্রপস ফিটালিস, যেক্ষেত্রে 4টে আলফা জিনই ডিলিট হয়ে যাবে।
ঠিক আছে, বা 4টে আলফা জিনই ডিসফাংশনাল হয়ে যাবে। এর ফলে হিমোগ্লোবিন এ বা হিমোগ্লোবিন এফ কোনোটাই ঠিকঠাকভাবে তৈরি হবে না এবং জন্মের পর প্রায় 25 to 40 উইক পর মারা যাবে বাচ্চা। ঠিক আছে, এরপর চলো বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়াকে কুলি অ্যানিমিয়া বা মেডিটেরিয়ানিয়াম অ্যানিমিয়াও বলা হয়। বিটা থ্যালাসেমিয়া আরেক নাম হচ্ছে কুলি অ্যানিমিয়া বা মেডিটেরিয়ানিয়াম অ্যানিমিয়া বলা হয়। আর বিটা থ্যালাসেমিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই ল্যাক অফ সিনথেসিস অফ বিটা গ্লোবিন চেন উইথ নর্মাল আলফা চেন। আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কী হচ্ছিল, আলফা জিন কমে যাচ্ছিল, ওই কারণে আলফা থ্যালাসেমিয়া হচ্ছিল। কিন্তু বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিটা গ্লোবিন জিন কমে যাবে এবং আলফা জিন প্রায় নর্মাল থাকবে। কি বলছে, বিটা থ্যালাসেমিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই ল্যাক অফ সিনথেসিস বিটা গ্লোবিন চেন উইথ নর্মাল আলফা চেন রেজাল্টিং রিডিউস লেভেল অফ নর্মাল এইচবিএ। মানে বিটা গ্লোবিন জিনের প্রবলেমের কারণে বিটা চেন ঠিকঠাকভাবে তৈরি হবে না, কিন্তু আলফা চেন নর্মাল থাকবে। এর ফলে হিমোগ্লোবিন এ ঠিকঠাকভাবে তৈরি হবে না। ঠিক আছে, টাইপস অফ বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া মেনলি একে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর বা ট্রেট, বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট আর বিটা থ্যালাসেমিয়া মেজর। ঠিক আছে, বিটা থ্যালাসেমিয়া মাইনরে কি বলছে, পেশেন্ট ইজ অ্যাসিমটোমেটিক উইথ মাইল্ড অর নো অ্যানিমিয়া অ্যান্ড ইজ কমনলি ডায়াগনোসড অ্যাক্সিডেন্টালি অন পেরিফেরাল ব্লাড স্মেয়ার। মানে বিটা থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে পেশেন্ট প্রায় নর্মাল থাকবে, কোনো রকম কোনো সিমটমস দেখা যাবে না এবং এটা অ্যাক্সিডেন্টালি ধরা পড়বে যে এর বিটা থ্যালাসেমিয়া মাইনর আছে। অন্য কোনো ডিজিজ ডায়াগনোস করার সময় পেরিফেরাল ব্লাড স্মেয়ার যদি দেখা হয় সেই সময় হয়তো ধরা পড়বে যে এর বিটা থ্যালাসেমিয়া মাইনর আছে, নর্মালি এটা অ্যাসিমটোমেটিক হবে। ঠিক আছে, এর বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েটে কী হবে, এটা মডারেট সেভারিটি হবে, মানে অতটা হিমোগ্লোবিন লেভেল কমে যাবে না, বাট নর্মাল একটু কমে যাবে এবং এক্ষেত্রে সিমটমস অ্যাপিয়ার লেটার, পরে দেখা যাবে সিমটমস ইন চাইল্ড অর ইন অ্যাডোলেসেন্ট। ঠিক আছে, অনেক পরে দেখা যাবে। অ্যানিমিয়া প্রেজেন্ট বাট ব্লাড ট্রান্সফিউশন নট অলওয়েজ রিকোয়ার্ড। এক্ষেত্রে যেহেতু হিমোগ্লোবিন লেভেল প্রচুর কমে যাবে না, ওই জন্য এর ক্ষেত্রে অতটা ব্লাড ট্রান্সফিউশনের কোনো প্রয়োজন হবে না। এরপর হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, এটা হচ্ছে মোস্ট সেভিয়ার ফর্ম। বিটা থ্যালাসেমিয়া মেজরটা হচ্ছে মোস্ট সেভিয়ার ফর্ম। এটা ইউজুয়ালি অ্যাপিয়ার ইন ইনফ্যান্ট, বাচ্চার ক্ষেত্রে দেখা যাবে এবং জন্মের প্রায় 6 থেকে 9 মাস পরেই দেখা যাবে, এটা বোঝা যাবে। এটা রেগুলার ব্লাড ট্রান্সফিউশন হবে। ওকে, এক্ষেত্রে যেহেতু এর ক্ষেত্রে প্রায় ব্লাড হিমোগ্লোবিন থাকবে 2 to 4 গ্রাম পার ডেসিলিটার এবং এই হিমোগ্লোবিনটা অনেকটাই কম, ওই জন্য এখানে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। এবং হিমোগ্লোবিন এত কম হওয়ার কারণে আমাদের শরীর কী করবে, নর্মালের থেকে হিমোগ্লোবিন আর বেশি তৈরি করার চেষ্টা করবে। এর কারণে বোনের অ্যাবনর্মালিটি দেখা যাবে এবং থ্যালাসেমিয়া ফেসিস বা স্কাল বা অন্যান্য বোনের অ্যাবনর্মালিটি স্ট্রাকচার দেখা যাবে। কী বলছে, টাইপিক্যালি ম্যারো এক্সপ্যান্ড ডিউ টু এরিথ্রয়েড হাইপারপ্লাজিয়া। এক্ষেত্রে ম্যারোর স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যাবে, বোন ম্যারো। আর এক্ষেত্রে এক্সট্রামেডুলারি হিমাটোপয়সিস দেখা যাবে, লিডস টু হেপাটোস্প্লিনোমেগালি। এক্সট্রামেডুলারি হিমাটোপয়সিসের জন্য হেপাটোস্প্লিনোমেগালি দেখা যাবে। অলসো অকার রিকারেন্ট ইনফেকশন, এক্ষেত্রে প্রচুর ইনফেকশন হবে। হাইপারস্প্লিনিজম অ্যান্ড লেগ আলসার দেখা যাবে এটা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে। ফ্রিকোয়েন্ট ট্রান্সফিউশন অফ ব্লাড মে লিড টু আয়রন ওভারলোড অ্যান্ড ডিপোজিশন অফ আয়রন ইন প্যানক্রিয়াস, লিভার, হার্ট মে লিড টু সিরোসিস, হার্ট ব্লক অ্যান্ড কার্ডিয়াক ফেলিয়ার। যেহেতু আমরা জানি যে আরবিসির হিমোগ্লোবিনের মধ্যে আয়রন উপস্থিত থাকে এবং বিটা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে যেহেতু হিমোগ্লোবিন অনেকটা প্রচুর কম থাকে, 2 to 4 গ্রাম পার ডেসিলিটার থাকে, এক্ষেত্রে ওই জন্য প্রায় রেগুলার বা প্রতি সপ্তাহে আমাকে একবার করে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। এবং এই ব্লাড ট্রান্সফিউশনের জন্য যে ব্লাড নেওয়া হচ্ছে সেই ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন থাকে এবং হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে এবং সেই আয়রন কীভাবে ঢুকতে থাকবে এবং আয়রনের ওভারলোড দেখা যাবে, প্রচুর আয়রন শরীরে জমে যাবে এবং সেগুলো জমবে কোথায়, লিভার, হার্ট, এসব প্যানক্রিয়াস, এসব জায়গায় জমে যাবে এবং হার্ট ব্লক দেখা যেতে পারে। হার্ট ব্লকের ফলে পেশেন্ট কীভাবে মারা যেতে পারে, হার্ট ব্লক বা কার্ডিয়াক ফেলিয়ার দেখা যেতে পারে। ঠিক আছে, এই প্রবলেমটা বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। এর জন্য এই প্রবলেমটাকে সলিউশন হিসেবে আয়রন চিলেটিং ইউজ করা হয়। আয়রন চিলেটিং অনেক ড্রাগ ইউজ করা হয়, যে ড্রাগগুলো কী হয়, আয়রনের সাথে বাইন্ড করে এবং ওভারলোড হতে বাধা দেয়। এরপর মলিকুলার প্যাথোলজি অফ বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া ইজ মেইনলি ডিউ টু পয়েন্ট মিউটেশন। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেরকম আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ডিলিশন হচ্ছিল, এক্ষেত্রে মেইনলি মিউটেশন হবে। ইন কন্ট্রাস্ট টু জেনারেট ডিলেশন ইন আলফা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ডিলিশন হচ্ছিল, বাট এখানে বেশিরভাগ ক্ষেত্রে মিউটেশন হবে। এবার মিউটেশন 2 প্রকার হয় এখানে, একটা হচ্ছে নন ডিলিশন ফর্ম, একটা ডিলিশন ফর্ম। নন ডিলিশন ফর্ম কী বলছে, দিস ডিফেক্ট ইনভলভ সিঙ্গেল বেস সাবস্টিটিউশন অর স্মল ইনসারশন অফ দ্য বিটা গ্লোবিন জেন। অর্থাৎ এখানে আমাদের যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন বেস পেয়ার থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এভাবে উপস্থিত থাকে এবং নন ডিলিশনের ক্ষেত্রে যদি সাবস্টিটিউশন হয়ে যায়, অর্থাৎ অ্যাডেনিনের জায়গায় গুয়ানিন বসে গেল বা থাইমিন বসে গেল, আর ইনসারশন মানে নতুন কিছু যদি অ্যাড হয়ে যায় এর মধ্যে, অর্থাৎ অ্যাডেনিন আর গুয়ানিনের মাঝখানে থাইমিন অ্যাড হয়ে গেল,
এবার একটার জায়গায় আরেকটা বসে যাওয়া বা নতুন কিছু অ্যাড হয়ে যাওয়া, এটা হয় কার ক্ষেত্রে? নন ডিলিশন ফর্মের ক্ষেত্রে। ওকে, নন ডিলিশন ফর্মের ক্ষেত্রে কী হচ্ছে? সাবস্টিটিউশন বা ইনসারশন। ঠিক আছে, এবার ডিলিশন ফর্ম কি? ডিলিশন ফর্ম হচ্ছে ডিলিশন অফ ডিফারেন্ট সাইজ ইনভলভিং বিটা গ্লোবিন জিন। মানে বিটা গ্লোবিন জিনের ক্ষেত্রে বিভিন্ন ডিলিশন যদি হয়ে যায়, মানে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়া মেজর দেখা যায়। এখানে কিছু জিনিস জেনে রাখতে হবে। অ্যালিলস উইদাউট এ মিউটেশন দ্যাট রিডিউস ফাংশন আর ক্যারেক্টারাইজ অ্যাজ বিটা। মানে অ্যালিলের কোনো রকম কোনো মিউটেশন না হয়েও যদি বিটা চেনের ফাংশন কমে যায়, তাকে আমরা অনলি বিটা বলি। এবং মিউটেশন আর ক্যারেক্টারাইজড অ্যাজ বিটা জিরো ইফ দে প্রিভেন্ট ফর্মেশন অফ এনি বিটা চেন। মানে যদি কোনো অ্যালিলের মিউটেশন হয়েছে এবং সেই মিউটেশনের ফলে কোনো রকম কোনো বিটা চেন তৈরি হচ্ছে না, তাকে আমরা বিটা জিরো বলি। এবং যদি অ্যালিলের মিউটেশনের ফলে স্মল কিছু অল্প পরিমাণ যদি বিটা চেন তৈরি হয়, তাকে আমরা বিটা প্লাস বলি। ঠিক আছে, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। এবার মিউটেশন বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে মিউটেশন 3 প্রকারের মিউটেশন হয়। একটা প্রোমোটার রিজিয়ন মিউটেশন, চেন টার্মিনেটর মিউটেশন আর স্প্লাইসিং মিউটেশন। স্প্লাইসিং মিউটেশনটা হচ্ছে মোস্ট কমন, সবথেকে বেশি হয় বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে স্প্লাইসিং মিউটেশন। প্রোমোটার রিজিয়ন মিউটেশন কী বলছে? লিডস টু বিটা প্লাস থ্যালাসেমিয়া। অর্থাৎ প্রোমোটার রিজিয়নের মিউটেশন যদি হয়, তাহলে বিটা প্লাস থ্যালাসেমিয়া দেখা যাবে। বিটা প্লাস থ্যালাসেমিয়া মানে কি? অল্প পরিমাণে বিটা চেন তৈরি হবে। ঠিক আছে, এবার চেন টার্মিনেটর মিউটেশন, এক্ষেত্রে বিটা জিরো থ্যালাসেমিয়া দেখা যাবে। মানে কোনো রকম কোনো বিটা চেন তৈরি হবে না। এই চেন টার্মিনেটর মিউটেশনের ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন হতে পারে, আর পয়েন্ট মিউটেশন হতে পারে। ঠিক আছে, এর হচ্ছে স্প্লাইসিং মিউটেশন, যেটা হচ্ছে মোস্ট কমন অফ বিটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে মোস্ট কমন এটা স্প্লাইসিং মিউটেশন। এক্ষেত্রে কী হবে? মে অকার অ্যাট দ্য জাংশন অফ এক্সন অ্যান্ড ইন্ট্রন। এটা এক্সন অ্যান্ড ইন্ট্রনের মাঝখানে দেখা যাবে। অর্থাৎ এক্সন মানে হচ্ছে কোডিং পার্ট, আর ইন্ট্রন মানে হচ্ছে নন কোডিং পার্ট। ঠিক আছে, এই এক্সন আর ইন্ট্রনের মাঝখানে যদি স্প্লাইসিং মিউটেশন দেখা যায়, সেক্ষেত্রে বিটা জিরো থ্যালাসেমিয়া দেখা যাবে। আর যদি ইন্ট্রনে হয়, স্প্লাইসিং মিউটেশন যদি ইন্ট্রনে হয়, সেক্ষেত্রে বিটা প্লাস থ্যালাসেমিয়া দেখা যাবে। ঠিক আছে, এবার বিটা থ্যালাসেমিয়া মেজর, এখানে মেজর হয় বিটা থ্যালাসেমিয়া মেজর 3 প্রকারের হতে পারে। একটা হচ্ছে হোমোজাইগাস বিটা জিরো থ্যালাসেমিয়া, অর্থাৎ দুটো বিটা জিরো, মানে দুটো ক্রোমোজোমের কোনো রকম কোনো বিটা চেনের জন্য জিন ঠিকঠাকভাবে তৈরি হবে না। এটা হচ্ছে হোমোজাইগাস বিটা জিরো থ্যালাসেমিয়া, হোমোজাইগাস বিটা প্লাস থ্যালাসেমিয়া। এগুলো সব বিটা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে দেখা যাবে। কি? হোমোজাইগাস বিটা জিরো থ্যালাসেমিয়া, হোমোজাইগাস বিটা প্লাস থ্যালাসেমিয়া, আর ডবল হেটারোজাইগাস থ্যালাসেমিয়া, যেক্ষেত্রে বিটা প্লাস আর বিটা জিরো এই দুটো দেখা যাবে। আর বিটা থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে একটাই দেখা যাবে, সেটা হচ্ছে হেটারোজাইগাস থ্যালাসেমিয়া, যেটা বিটা জিরো বিটা বা বিটা প্লাস বিটা দেখা যাবে। ঠিক আছে, এরপর প্যাথোফিজিওলজি অফ বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া হলে কী হয়? বিটা থ্যালাসেমিয়া রিডিউস বিটা গ্লোবিন চেন সিনথেসিস উইথ রিলেটিভলি এক্সেস অফ আলফা চেন। মানে বিটা থ্যালাসেমিয়া যদি হয়ে থাকে, বিটা চেন সিনথেসিস কমে যাবে, কিন্তু আলফা চেন নর্মালি থাকবে। এক্ষেত্রে যেহেতু ইনসলিবল আলফা জিন চেন অ্যাগ্রিগেট ইন এরিথ্রয়েড প্রিকরসর, এরপরে অ্যাবনর্মাল এরিথ্রোব্লাস্ট দেখা যাবে। এই অ্যাবনর্মাল এরিথ্রোব্লাস্টের জন্য এই যে এরিথ্রোব্লাস্টকে অ্যাপোপ্টোসিস হয়ে যাবে। অ্যাপোপ্টোসিস মানে কন্ট্রোল সেল ডেথ হয়ে যাবে। এর ফলে অ্যানিমিয়া দেখা যাবে। যে অ্যানিমিয়ার ফলে কী হবে? যেহেতু হিমোগ্লোবিন কমে যাবে, ওই জন্য এক্সট্রামেডুলারি হেমাটোপয়েসিস দেখা যাবে। ঠিক আছে, এক্সট্রামেডুলারি হেমাটোপয়েসিসের জন্য হেপাটোস্প্লেনোমেগালি দেখা যাবে। এছাড়াও ম্যারো এক্সপেনশন হয়ে যাবে এবং স্কেলেটাল ডিফর্মিটিস হয়ে যাবে। এবং অ্যানিমিয়ার ফলে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে এবং ইনক্রিজ ডায়েটারি আয়রন অ্যাবজর্পশন, এবং আয়রন অ্যাবজর্পশনও বেড়ে যাবে। এর ফলে শরীরে আয়রনের ওভারলোড হয়ে যাবে এবং ডেথ হয়ে যাবে পরবর্তীকালে বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে প্যাথোফিজিওলজি। এটা হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিস ক্ষেত্রে কি দেখা যাবে? ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ বিটা থ্যালাসেমিয়া মেজর। এক্ষেত্রে যদি সিবিসি করা হয়, হিমোগ্লোবিন 2 to 6 গ্রাম পার ডেসিলিটার এটা থাকবে, খুবই কম পরিমাণে থাকবে। ঠিক আছে, এবং অ্যানিমিয়া মানে পিসিবি, এমসিবি, এমসিএইচ এগুলো সেভিয়ারলি ডিক্রিজ হবে, প্রচুর পরিমাণে ডিক্রিজ হয়ে যাবে বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। আরবিসি কাউন্ট ডিক্রিজ হয়ে যাবে, ডাব্লিউবিসি কাউন্ট ডিক্রিজ হয়ে যাবে, এবং প্লেটলেট কাউন্ট মে নর্মাল আর ডিক্রিজ। প্লেটলেট কাউন্ট নর্মালও থাকতে পারে বা ডিক্রিজ হয়ে যাবে। পেরিফেরাল ব্লাড স্মিয়ারে কী দেখা যাবে? পেরিফেরাল ব্লাড স্মিয়ারে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া উইথ অ্যানিসোপয়ক্লোসাইটোসিস, মানে আরবিসির সাইজ ছোট হয়ে যাবে, এবং অ্যানিসোপয়ক্লোসাইটোসিস মানে কি? সাইজের পরিবর্তন হয়ে যাবে এবং শেপেরও পরিবর্তন হয়ে যাবে, অ্যানিসোপয়ক্লোসাইটোসিস দেখা যাবে। এছাড়াও বেসোফিলিক স্টিপলিং, টার্গেট সেল, পয়ক্লোসাইটোসিস, ফ্র্যাগমেন্টেড রেড সেল, পেন্সিল সেল, ক্যাভোট রিং অ্যান্ড নিউমেরাস নিউক্লিয়েটেড রেড সেল দেখা যাবে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে একটা ছবি দেখানো হয়েছে, এখানে দেখো, এই যে আরবিসিগুলো, এগুলো সব নর্মালের থেকে ছোটো হয়ে যায়। এটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক সেল এগুলো।
এক্ষেত্রে এই যে সেলটা দেখানো হয়েছে, এই সেলটা হচ্ছে নর্মাল আরবিসি থেকে ছোট, অর্থাৎ আরবিসি এর যদি আরবিসি হয় এটাকে টুকরো টুকরো করে ভেঙে দিলে যে আরবিসি হবে সেটা এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড আরবিসি বলছে, যেটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখা যাবে। এছাড়াও এখানে নিউক্লিয়েটেড আরবিসি দেখা যাচ্ছে, নিউক্লিয়েটেড আরবিসি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখা যাবে। বোন ম্যারোতে কী হবে, এরিথ্রয়েড হাইপারপ্লাসিয়া দেখা যাবে, ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস দেখা যাবে, প্রিডমিনেন্স অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড লেট নর্মাল ব্লাস্ট, অর্থাৎ আরবিসি প্রিকর্সারগুলো দেখা যাবে। আর ইলেকট্রোফোরেসিস যদি করা হয়, হিমোগ্লোবিন বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন অ্যাবসেন্ট, হিমোগ্লোবিন কী হবে, অ্যাবসেন্ট হয়ে যাবে বা মার্কলি ডিক্রিজ হবে, প্রচুর পরিমাণে ডিক্রিজ হয়ে যাবে হিমোগ্লোবিন এ। ঠিক আছে, হিমোগ্লোবিন এ টু নর্মাল, ডিক্রিজ, ইনক্রিজ, এই তিনটের মধ্যে কোনো একটা হতে পারে। হিমোগ্লোবিন এফ মার্কলি ইনক্রিজ হবে। বিটা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে হিমোগ্লোবিন এফ প্রচুর পরিমাণে বেড়ে যাবে আর হিমোগ্লোবিন এ কমে যাবে। আর হিমোগ্লোবিন এ টু নর্মাল, ডিক্রিজ, ইনক্রিজ যে কোনো একটা হতে পারে। আদার ফাইন্ডিং কী হবে বিটা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে, ইনক্রিজ আনকনজুগেটেড হিমোগ্লোবিন অ্যান্ড ইউরিনারি ইউরোবিলিনোজেন দেখা যাবে, ইনক্রিজ সিরাম আয়রন, ইনক্রিজ পার্সেন্টেজ ট্রান্সফিউশন স্যাচুরেশন, ট্রান্সফেরিন স্যাচুরেশন ইনক্রিজ হয়ে যাবে, সিরাম ফেরিটিনিন ইনক্রিজ হবে, আর অসমোটিক ফ্যাজিলিটি ডিক্রিজ হয়ে যাবে। ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ বিটা থ্যালাসেমিয়া মাইনর, এক্ষেত্রে সিবিসি কী হবে, হিমোগ্লোবিন প্রায় নর্মালি থাকবে বা হালকা কমে যেতে পারে উইথ ইনক্রিজ ইন রেটিকুলোসাইট কাউন্ট, অর্থাৎ বিটা থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে রেটিকুলোসাইট কাউন্ট হালকা বেড়ে যাবে, এমসিবি এমসিএইচ এমসিএইচসি ডিক্রিজ হয়ে যাবে, আর আরবিসি কাউন্ট হায়ার অ্যাজ কম্পেয়ার টু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ফর দ্য সেম হিমোগ্লোবিন ভ্যালু, অর্থাৎ হিমোগ্লোবিন ভ্যালু যদি 9 থাকে এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়ার মধ্যে যদি কম্পেয়ার করি, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে দুটো যদি হিমোগ্লোবিন কম থাকে, 9 থাকে, সেক্ষেত্রে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আরবিসি বেশি দেখা যাবে। এক্ষেত্রে যেহেতু হিমোগ্লোবিন 9, আরবিসি মোটামুটি 3 মিলিয়ন দেখা যেতে পারে, আর কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আরবিসিটা আয়রনের থেকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে বেশি দেখা যাবে, অর্থাৎ এখানে 2.5 দেখা যাবে, এখানে 3 দেখা যাবে। ঠিক আছে, এবার হচ্ছে পেরিফেরাল ব্লাড স্মিয়ার, এক্ষেত্রেও মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া দেখা যাবে, অ্যানিসোপয়ক্লোসাইটিস দেখা যাবে। এক্ষেত্রেও টার্গেট সেল, বেসোফিলিক স্টিপলিং, পেন্সিল সেল, ক্যাবোট রিং, নিউক্লিয়েটেড রেড সেল, এগুলো সব দেখা যাবে। আর বোন ম্যারোর ক্ষেত্রে মাইল্ড এরিথ্রয়েড হাইপারপ্লাসিয়া হবে। আর হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যদি করা হয়, এক্ষেত্রে হিমোগ্লোবিন এ টুটা বেড়ে যাবে আর অসমোটিক ফ্যাজিলিটি কী হবে, ডিক্রিজ হয়ে যাবে। ওকে।